আমায় ফোন করে বললো স্যার ওর প্রথম কোয়েশ্চেন ছিল স্যার রেপ হলে কি হয়। বললাম কেন, মানে কি বলছিস? না স্যার তুমি বলো আমাকে রেপ হলে আমি কী করব। বললাম রেপ হলে মানে কি হয়েছে? পার্টির সাথে বিলঙ্গিং মানে আমার হাতে ক্ষমতা আছে, মানে আমি কিন্তু ক্ষমতাটাকে মিসইউজ করতে পারি না। এবং টু সাম এক্সটেন্ট আই বিলিভ দ্যাট দিস গাই হ্যাজ ডান দ্যাট। আমি বিশ্বাস করি কিছু না কিছু তো নিশ্চয়ই ছিল, নাহলে এই ঘটনাটা ঘটলো কী করে বা ঘটলোই বা কেন। আজকে আমি আমার কলেজে যাব সেটার জন্য কি আমাকে কলেজ অথরিটি থেকে পারমিশন নিতে হবে? আমি যদি অফিসিয়াল সময় ভেতর ঢুকি, মেয়েটি তো অফিসিয়াল সময়ের জন্য গেছিল। কলেজ ইউনিয়ন রুম আছে কিসের জন্য? রিল্যাক্স করার জন্য, রেপ করার জন্য কিন্তু নয়। ইলেকশন কারা কন্ডাক্ট করেন আমার তো জানা নেই এক্স্যাক্টলি। যদি ইলেকশন না হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী কলেজ অথরিটি বসে বসে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন কেন? তারা কেন নিজেরা সুমোটো অ্যাক্টিভিজম নিয়ে কেন নিজেরা নামিয়ে ইলেকশনটা করানোর জন্য? কারোর ভয়তে, নাকি শুধুমাত্র পথ চলে যাবে তার ভয়তে? ভাইস প্রিন্সিপাল কি বলেছেন দাদা আমার কিছু যায় আসে না, তবে আমার মতে ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, ইমিডিয়েট বেসিস। মদনদা কি বলেছেন, মদনদা কথাটাকে আমি বলতে পারবো না। ভেরি সিনিয়র লিডার, যথেষ্ট সেন্সেবল পার্সন, যথেষ্ট ভালো একজন মানুষ, কিন্তু এই কথাটা যদি মানে যেটা মদনদা বলেছেন দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমার এটা মনে হয়েছে ওই সেম বক্তব্য যে এক জায়গা থেকে মানে ওখানে না গেলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। মানে কী বলবো বলুন, আমি এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারবো। রিয়েলিটিতে কী ঘটেছে সেটা ইনভেস্টিগেশন বলবে, এবং ইনভেস্টিগেশন অলরেডি চলছে। তবে যে সিসিটিভি ফুটেজ এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর, এবং সেটা অন্যদিকেই দিক নির্দেশ করছে। দেখা যাক, আমরা সময়ের জন্য ওয়েট করি। আশা করছি কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা যারা অ্যাকিউজড তাদেরকে দোষী প্রমাণ করতে পারবো। কসবা কলেজের মধ্যেই একেবারে ধর্ষণের অভিযোগ জানি ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। ইতিমধ্যে গতকালই দেখা গিয়েছে যে অভিযোগকারী অর্থাৎ নির্যাতিতাকে নিয়ে পুনর্গঠন হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে কলেজের মধ্যে, এবং তার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া যথেষ্ট চলছে। নির্যাতিতা প্রথমেই যাকে ফোন করেছিলেন তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অরিন্দম কাঞ্জিলাল। আপনাকে প্রথম নির্যাতিতা ফোন করেছিলেন, ফোন করে প্রথম কি বলেছিলেন আপনাকে যদি একটু আমাদের সঙ্গে? যে সময় ভিকটিম আমাকে প্রথম ফোন করেন সেই সময় আমি নর্থ বেঙ্গল থেকে ফিরছিলাম, এবং আমি ট্রেনের ভেতরে ছিলাম। রাত 11:25 জুন রাত 11:25 আমার কাছে একটা ফোন আসে ভিকটিমের তরফ থেকে, এবং ওই ফোনটি পিক আপ করি, এবং তিনি বলেন যে স্যার, মানে প্রচণ্ড কাঁদতে কাঁদতেই বলেন যে স্যার আমি এইভাবে কলেজের প্রেমাইসেসের ভেতরে, একদম প্রেমাইসেসের মধ্যে আমাকে রেপ করা হয়েছে, খুব ব্রুটালি রেপ করা হয়েছে। আমি একটু ধমক দিয়ে বললাম, কি মাথা খারাপ হয়ে গেছে না, কী বলছিস, মানে কেন বলছিস? বলছেন না স্যার তুমি বিশ্বাস করবে না, আমাকে এইভাবে, আমি ফর্ম ফিল আপ জন্য এসেছিলাম, আমি ইউনিয়ন রুমে একটু বসেছিলাম, এবং সেটার রেসপেক্টিভে দাঁড়িয়ে আমাকে রেপড হতে হয়েছে। এবং প্রথম ফোনটা আমি যখন পাই তো সেখানে দাঁড়িয়ে আমি মানে ও আমায় জিজ্ঞেস করলো স্যার আমার কী করা উচিত। বললাম তুমি আগে বলো তোমার মা বাবা কোথায়? না স্যার মা বাবা আছেন, আমি ফোন করে জানিয়েছি, মা বাবা এসেই গেছেন বাইরে। বললাম তাহলে একটা কাজ করো, অবশ্যই থানায় যাও, লোকাল পিএসসি গিয়ে একটি এফআইআর লঞ্চ করো, কারণ উইদাউট লঞ্চিং দেন এফআইআর আমাদের কারোর পক্ষে কিন্তু কিছু করাটা সম্ভব হবে না। তো অন দ্য বেসিস অফ দ্যাট ভিকটিম সে অনুযায়ী লিগাল প্রসিডিওর মেনটেন করে এফআইআর লঞ্চ করেছেন, যেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং সেটার মারফত তদন্ত প্রক্রিয়াও কলকাতা পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। এবং অলরেডি এই কাণ্ডে 3 জন ব্যক্তিত্ব প্রথমে অ্যাকিউজ যারা মানে প্রাইম যারা অ্যাকিউজ তারা অ্যারেস্টও হয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে সিকিউরিটি পার্সনও তিনিও অ্যারেস্টেড হয়েছেন। আশা করছি কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা যারা অ্যাকিউজড তাদেরকে দোষী প্রমাণ করতে পারবো। আপনার সঙ্গে নির্যাতিতার পরিচয়, মানে আপনি একজন শিক্ষক বলছেন, কতদিন ধরে ওনাকে চেনেন? দেখুন, ও যখন কলকাতা বিশ্ববিদ্যালয়তে প্রথম পড়বে বলে মনে করলো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে মানে ডিপার্টমেন্ট অফ ল পড়তে গেলে একটা পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটার নাম হচ্ছে সিইউএলইটি। যখন ও নিজে সিইউএলইটি দিচ্ছিল, মানে সেই সময় সিইউএলইটি থেকে ওর সাথে আমার আলাপ, মেয়েটি আমার কাছে প্রথম সিইউএলইটি ব্যাচেই ভর্তি হয়, এবং সেখান মারফত ও ভালো অসাধারণ পড়াশুনো হয়েছিল, ভালো ক্র্যাক করেছিল র্যাঙ্ক, এবং অন দ্য বেসিস অফ দ্যাট র্যাঙ্ক ও সাউথ ক্যালকাটা ল কলেজে চান্সও পায় পরবর্তী ক্ষেত্রে। এবার সেখান থেকে দাঁড়িয়ে ওদের 16ই জুলাই থেকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা, মানে এই যে 16ই জুলাই আসছে, 16ই জুলাই থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, এবং সেই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্যই গেছিলো। কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি যে ফর্ম ফিল আপ করতে গিয়ে এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি পড়তে হবে, অ্যান্ড দিস ইজ ভেরি আনফর্চুনেট। ফোন করে আপনাকে এক্সাক্ট কি বলেছিল একটু বলা যাবে? হ্যাঁ, কিন্তু আমি পুরোটা বলতে পারবো না, যেহেতু তদন্ত প্রক্রিয়া এখন অলরেডি অন দ্য ওয়ে, আর ম্যাটারটা সাবজুডিস, সেই নিয়ে খুব বেশি ইনফরমেশন দেওয়াও যায় না। আমায় ফোন করে বললো স্যার ওর প্রথম কোয়েশ্চেন ছিল স্যার রেপ হলে কি হয়। বললাম কেন, মানে কি বলছিস? না স্যার তুমি বলো আমাকে রেপ হলে আমি কি করব। বললাম রেপ হলে মানে কি হয়েছে? না স্যার আমি এইভাবে কলেজ প্রেমাইসেসের ভেতর গেছিলাম, আমাকে ছবি তুলেছে, দ্যাট মোমেন্ট অফ টাইম আমাকে ব্ল্যাকমেল করছে, এবং সবথেকে বড় কথা আমাকে রেপ করেছে। আমি একদম কোট করে বলছি আমার ভিকটিমকে, শি সেড স্যার আমাকে রেপ করেছে, রেপ। বললাম তাহলে তোমার ইমিডিয়েট বেসিসে লিগাল প্রসিডিওরে যেতে হবে, তুমি যাও এফআইআর করো, সেটা আমি আপনাকে একটু আগে বললাম, আমি বললাম যে ইমিডিয়েট বেসিসে যাও এবং এফআইআর লঞ্চ করো, এফআইআর বেসিসে লিগাল প্রসিডিওর নাও। এই হচ্ছে সিচুয়েশন।
যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন, যেমন মনোজিৎ? দেখুন, আমি কাউকেই খুব একটা ব্যক্তিগতভাবে চিনি না, উচিতও আছে না। হ্যাঁ, মনোজিৎ আমার নিজের ব্যাচমেট ছিল একটা টাইমে, এবং আমরা যেহেতু একসময় পড়তে ঢুকেছিলাম, আমি তো 2012 সালে ল পড়তে ঢুকি প্রথম এন্ট্রান্স দিয়ে, তো মনোজিৎও আমার সাথে সেম ব্যাচে ঢুকেছিল। বাট আমি এটা জানি না ও কেন করলো, বাট ও কিন্তু মানে আমি জানি না এটাও কেন করলো, বাট আমি ঠিক মেলাতে পারছি না। মানে আমি গোটা ঘটনাটা মানে খুব অনেস্টলি বলছি, জানেন তো, আমি নিজে একটু শকে আছি। কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, কিসের জন্য হলো, কি ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটলো, আমার কাছে এখনও কিন্তু নিজেও পরিষ্কার নয়। কিন্তু হ্যাঁ, দেখুন, ঘটনা কিছু যে ঘটেছে এটা আপনারা সবাই জানেন, দর্শকরাও নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছেন, কিছু নিশ্চয়ই ঘটেছে। তার জন্য কিন্তু অ্যাকিউজ পার্সনদের কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছেন। সুতরাং তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, ইনভেস্টিগেশন ইজ অলরেডি অন দ্য ওয়ে। এবং সিসিটিভি ফুটেজগুলো আমরা যেভাবে সিজ করেছি, সিসিটিভি ফুটেজ মারফত যেখানে দেখা যাচ্ছে যে, এবং মেডিকেল যে রিপোর্ট এসছে, সে মেডিকেল রিপোর্টেও কিন্তু ফোর্সের জায়গাটা পরিষ্কার। আশা করছি ঠিকঠাক পদ্ধতিতে বিচার ব্যবস্থার মাধ্যমে আমার যে ছাত্রীটিকে এই ধরনের একটি বর্বরতা শিকার হতে হয়েছে, আমরা চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, কতটা পারবো সেটা সময় বলবে, কিন্তু চেষ্টা করব যাতে অন্তত এই ঘটনাটা আর কারোর সাথে না ঘটে। কলেজ ক্যাম্পাসের মধ্যে এই ঘটনা, এর আগে আমরা আরজিকর দেখেছিলাম, পরবর্তীতে আবার এই একই ঘটনা কলেজ ক্যাম্পাসের মধ্যে, কি বলবেন? আমি খুব অনেস্টলি আপনাকে বলছি, ঘটনাটা যখন আমি জানাই না ভিকটিম, মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্য অলমাইটি দ্যাট আলটিমেটলি শি ওয়াজ অ্যালাইভ। যে ও বেঁচে ছিল না, এটা সব থেকে বড় ফ্যাক্টর। কারণ আমাকে কিন্তু বলেছে মেয়েটি যে আমাকে এইভাবে হকি স্টিক দিয়ে মেরেছে, মানে আই ওয়াজ জাস্ট লাইক আ ডেড বডি। ও কিন্তু স্পটে মারাও যেতে পারতো। আগের বছর আমরা আরজি করার ক্ষেত্রে দেখেছি দ্য ভিকটিমের নাম ডিসক্লোজ করবো না, ভিকটিম পার্সন ওয়াজ ডেড। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন একটা নামকে বাঁচতে হলো, সেখান থেকে হাসাপ হলো, পার্টিকুলার এভিডেন্স হাসাপ করার পরিপ্রেক্ষিতে একজনকে স্কেপগোট বানিয়ে তাকে আলটিমেটলি প্রসিকিউশন করে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু যারা অ্যাকচুয়াল পার্সন তারা কিন্তু এখনও ধরা পড়েননি। হ্যাঁ, অনেক নাটক দেখেছিলাম সেই সময়, অমুক ব্যক্তি সাসপেন্ডেড হচ্ছেন, অমুক ব্যক্তিকে আমরা রিভোক করে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু জাস্টিসটা পেলাম না। মানে তিলোত্তমা কিন্তু জাস্টিস পেল না। তখনও একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের ভেতরে ঘটনাটা ঘটলো। এইবারে কাট টু 2025 25 অফ জুন, ভালো করে ডেটটা খেয়াল করবেন, ক্রোনোলজিটা খেয়াল করবেন, 25শে জুন 2025, এবং টাইমটাও খেয়াল করবেন, রাত 11টা 25। 25শে জুন 2025 রাত 11টা 25। এই ঘটনাটা এগেন একটা ইনস্টিটিউশনের ভেতরে হলো। তার মানে কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেফ, সেটা এখন আমি কখনোই বলবো না। কারণ দেখুন, প্লেস অফ অকারেন্সে আমরা কেউ ছিলাম না। এখান থেকে দাঁড়িয়ে হাইপোথেটিক্যালি একটা কথা বলে দেওয়া যায়, হ্যাঁ এই ওই সেই তাই, কিন্তু রিয়েলিটিতে কী ঘটেছে সেটা ইনভেস্টিগেশন বলবে, এবং ইনভেস্টিগেশন অলরেডি চলছে। তবে যে সিসিটিভি ফুটেজ এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর, এবং সেটা অন্যদিকেই দিক নির্দেশ করছে। দেখা যাক, আমরা সময়ের জন্য ওয়েট করি। আচ্ছা, এই মনোজিতের এত প্রভাব আমরা দেখতে মানে আমরা কলেজের মধ্যেও দেখতে পাচ্ছি, ক্যাম্পাসের ভেতরে দেওয়ালে দেওয়ালে মনোজিতের নাম, অনেক কিছুই দেখতে পাচ্ছি। এত প্রভাব কি করে, মানে আমরা তৃণমূলের অনেক মানে শাসক দলের অনেক নেতৃত্বের সঙ্গে তার ছবি, কি বলবেন? এই জন্যই কি এই জোর কারণ, এবং তার বিরুদ্ধে আরও এরকম অভিযোগ এবং তার আরও ভাইরাল ভিডিও এইসব কিন্তু আসছে, প্রকাশ হচ্ছে। দেখুন, প্রথম কথা, এই ভাইরাল ভিডিও মানে যেগুলোর কথা আপনারা বলছেন, এগুলো সম্পর্কে আমি প্রথম আজকে সকালবেলা জানতে পেরেছি। কারণ আমি দেখছিলাম ডিফারেন্ট মিডিয়াতে যে ভাইরাল কিছু ভিডিওস হয়েছে, মানে কিছু ভিডিওস ওর ভাইরাল হয়েছে। কিন্তু আজকে আমি নিজে একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে বলছি, দলটাকে ভালোবেসে করি, বুক ঠুকে করি। তো দলটা করার মানে কিন্তু কখনোই এটা নয় যে আপনার হাতে আনলিমিটেড একটা অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, আপনি যা ইচ্ছা হবে তাই করতে পারেন। হ্যাঁ, একটু দেখুন, টুকটাক বাদরামো আমরাও করেছি। বন্ধুদের থেকে টিফিন কেড়ে করে খেয়ে নেওয়া, বন্ধুদের সাথে ঝগড়াঝাটি হলো, একটু মারামারি হলো, আবার দুদিনের ভেতরে হ্যাঁ ঠিক আছে। কিন্তু তার মানে আমি আজকে একটা পলিটিক্যাল পার্টির সাথে বিলঙ্গিং, মানে আমার হাতে ক্ষমতা আছে, মানে আমি কিন্তু ক্ষমতাটাকে মিসইউজ করতে পারি না। এবং টু সাম এক্সটেন্ট আই বিলিভ দ্যাট দিস গাই হ্যাজ ডান দ্যাট থিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। আলটিমেটলি দেখুন, কোনো জাস্টিফাইড রিজন ছাড়া একটা পলিটিক্যাল পার্টির নাম কিন্তু সামনে চলে আসছে যে মানে এই পলিটিক্যাল পার্টিটা থেকে বিলং করতো, মানে তার জন্য এই লোকগুলোর মারফত এই লোকগুলো এরকম। কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, যদি আজকে সেই ব্যক্তিত্বটি নিজস্ব ক্ষমতার লিমিটেশনটা বুঝতে পারতেন, যদি বেটারমেন্টের জন্য ব্যবহার করতেন, আমি অত্যন্ত খুশি হতাম। তাহলে আজকে এই ইন্টারভিউটা আমাদের করতেই হতো না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রভাবশালী তো যথেষ্ট অবভিয়াসলি, আপনারা নিজেরাও বুঝতে পারছেন, সে প্রভাব বিস্তার করতে গিয়ে বোধহয় কোনোভাবে স্লিপ করে গেছিল, এবং আজকে স্লিপ করার জন্যই তার স্থান কিন্তু পেছনে। শাসক দলের তরফ থেকে সরাসরি বলা হলো যে দলে ছিলেন না, কিন্তু আমরা দেখতে তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক
তৃণমূলের শাসক দলের যারা নেতা মন্ত্রী তাদের সঙ্গে ছবি রয়েছে। সে দেখো ছবি থাকতেই পারে, সে তো আমার সাথে অনেক নেতার ছবি রয়েছে, বা অন দি আদার হ্যান্ড আমি ভাইসি ভার্সা করেও যদি বলি আমার সাথে অনেক নেতার ছবি রয়েছে। তা নেতার ছবি আছে মানে তো নেতারা নিশ্চয়ই বলে দেননি যে যা ভাই তুই গিয়ে এরকম একটা উদ্ভট লেভেলের কাজ কর। যে কোনো পলিটিক্যাল পার্সনের সাথে যে কারো ছবি থাকতে পারে, আমার সাথে 100 জন লোকের ছবি থাকতে পারে, বাট তার মানে কি সে 100 জন লোক আমাকে বলে দিয়েছেন যে আলটিমেটলি না ভাই তুমি যাও গিয়ে এটা করো? নিশ্চয়ই বলে দেননি। 100% ছিল যে যতই অ্যাভয়েড করার চেষ্টা করুক না কেন এটা হয় না। শুনুন, আজকে একটা সিচুয়েশন হয়েছে বলে আমি গা ছেড়ে বেরিয়ে যাবো, সত্যিটাকে অস্বীকার করে ফেলবো, এটা কিন্তু হয় না। দলের মাথায় হাত ছিল বলছেন, হয়তো হতে পারে, নিশ্চয়ই, না হলে কী করে এই ঘটনাটা ঘটলো? নিশ্চয়ই হয়তো ছিল, হয়তো অথবা ছিল না, সেটা যারা এই সিচুয়েশনে বা সিচুয়েশনশিপটার সাথে জড়িত তারা বলতে পারবেন। তবে আমি বিশ্বাস করি কিছু না কিছু তো নিশ্চয়ই ছিল, না হলে এই ঘটনাটা ঘটলো কী করে, বা ঘটলোই বা কেন? ভাইস প্রিন্সিপাল তিনি বলছেন কিছু জানেন না। শুনুন, এই ভাইস প্রিন্সিপাল, শুনুন একটা কথা বলি, আপনি যখন কথাটা পিক আপ করলেন, এই ভাইস প্রিন্সিপালের মতো এরকম একজন ডেরিগেটিভ মহিলা আমি দুটো দেখিনি। কারণ আমি শুনছিলাম এক জায়গাতে উনি বাইট দিচ্ছেন, আপনাদের প্রেসকে বোধহয় কাউকে বাইট দিচ্ছিলেন যে মেয়েটি ওখানে গেল কেন, মানে কলেজ প্রেমাইসেসের ভেতরে মেয়েটি গেল কেন, এই বাইটটা উনি দিয়েছেন। আরে ভাই, আমার কলেজ, আমি ফিস দিয়ে পড়াশুনো করতে বসেছি, আমার হাতে সম্পূর্ণ অথরিটি আছে। শুনুন, আমরাও কলেজ ইউনিয়ন করেছি, ছাত্র রাজনীতি আমরাও করে উঠে আসা। আজকে আমি আমার কলেজে যাব, সেটার জন্য কি আমাকে কলেজ অথরিটি থেকে পারমিশন নিতে হবে? আমি যদি অফিসিয়াল সময়ের ভেতর ঢুকি, মেয়েটি তো অফিসিয়াল সময়ের জন্য গেছিল। কলেজ ইউনিয়ন রুম আছে কিসের জন্য? রিল্যাক্স করার জন্য, রেপ করার জন্য কিন্তু নয়। আজকে এই ভদ্রমহিলা যিনি ভাইস প্রিন্সিপাল তিনি বললেন না মেয়েটি ওখানে ঢুকলো কেন, গেছিল কেন, অতক্ষণ ছিল। আরে ভাই, আমার কলেজে আমি থাকতেই পারি, আমায় যদি কেউ না বের করে দেয়, যদি আমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি না করি, যদি আমি কোনো অ্যালকোহলিক সাবস্টেন্সেস বা কোনো রকম সাইক্রোট্রপিক সাবস্টেন্সেস যদি আমি কনজিউম না করি, আমি যদি কোনো নুইসেন্স ক্রিয়েট না করি, যে কোনো কলেজে আমার যদি অফিসিয়াল আবার পারমিট করে তাহলে আমি থাকতেই পারি। তাহলে নাইট কলেজে যারা পড়ে তাহলে তারা যাবে না? নাইট কলেজে যখন কোনো একজন পার্সন পড়ছে তাকে তো নাইটেই যেতে হবে, তিনি কি দিনের বেলায় গিয়ে বসে থাকবেন? নিশ্চয়ই না। তা আলটিমেটলি মেয়েটি গেছে তার লিগাল প্রেমাইসেসের ভেতরে তার অথরিটি আছে বলে। আর এটা তো প্রথমবার নিশ্চয়ই কোনো মহিলা গেলেন না। দীর্ঘদিন ধরে আমরা জানি সাউথ কলকাতা, সুরেন্দ্রনাথ, এই ধরনের কলেজের ভেতরে একটা ইউনিয়ন চলে, আমাদের একটা আড্ডাবাজি হয়। হ্যাঁ, হতেই পারে আড্ডাবাজি, সুস্থ আড্ডাবাজি অলওয়েজ ওকে। তো এখানে ভাইস প্রিন্সিপাল ম্যাডাম কী মনে করে দিয়েছেন আমি জানি না, তবে আমার মতো ওনার ইমিডিয়েট বেসিসে রিজাইন করা উচিত। কারণ উনি তো বলেছেন ক্যামেরার সামনে যে আমি কিছুই জানি না, আমি ঘটনা ঘটার পর জানতে পেরেছি। তো ঘটনা ঘটার পর যখন জানতে পেরেছেন তাহলে তো ওনার উচিত ছিল আগে থেকে অ্যাক্টিভিজম নেওয়া। সাউথ কলকাতা ল কলেজের ভেতরে নিরাপত্তারক্ষী কজন? আমি আপনাকে অন ক্যামেরা বলছি, 2 জন মাত্র। প্রাইভেট একটা কনসার্ন থেকে 2 জন অল্টারনেটিভ নিরাপত্তারক্ষীকে নেওয়া হয়েছে। কেন? তাহলে হিসেব মতো বিং দ্য ভাইস প্রিন্সিপাল উনি কী করলেন? তাহলে একজন ভাইস প্রিন্সিপালের অথরিটি আসলে কী বলুন তো, এই ধরনের লোকেদের সমস্যা কোথায়? এনারা আসেন, যান, মাইনে পান। আলটিমেটলি যদি একজন ভাইস প্রিন্সিপালের ক্ষমতা সব থেকে বেশি, যেহেতু প্রিন্সিপাল নেই বলে, একজন ভাইস প্রিন্সিপাল কেন তাহলে এই সিকিউরিটির জায়গাটাকে এনশিওর করলেন না? কেন এত বড় একটা নতুন প্রেমাইসেসের ভেতরে মাত্র 2 জন সিকিউরিটি গার্ড? এই প্রশ্নটা নিজেদেরকেও কিন্তু ভাবতে হবে। তো ভাইস প্রিন্সিপাল কী বলেছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবে আমার মতে ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, ইমিডিয়েট বেসিসে। কারণ শি হ্যাজ ফেল্ড টু রান দিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ আ সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর, এবং ইমিডিয়েট বেসিসে আমি ডিমান্ড করছি উনি রিজাইন করে দিন। এই পদে থাকার কোনো যোগ্যতাই নেই। 100% শাসক, শুনুন, যদি শাসক দল স্টেপ না নিত তাহলে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যারা যারা প্রাইম অ্যাকিউজ তারা ইমিডিয়েট বেসিস অ্যারেস্ট হতেন না, তাদেরকে কিন্তু কোনো রকমভাবে। এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একদম তরফ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যদি দোষী প্রমাণিত হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। তা সেখান থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই তিনি কিছু করেছেন বলে শাসক দলের তরফ থেকে তো আমরা নিজেরা প্রেস কনফারেন্স করে জানিয়েছি যদি অভিযোগ প্রমাণিত হয় যা শাস্তি হবে সেটা একদম মাথা পেতে নিতে হবে। সো এখানে কোনো রকম কোনো ইফ অ্যান্ড বাট নেই। আর শুনুন, এটা কলকাতা পুলিশ এবং এটা বাংলা বলে এত ফাস্ট কিন্তু অ্যারেস্ট হলো। এটা অন্য কোনো স্টেট হলে কী রিপার্কেশন হতো আমি বলতে পারবো না, কিন্তু এটা বাংলা বলে কিন্তু এত ফাস্ট অ্যারেস্ট হয়েছে, আপনি মানুন বা না মানুন। সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু কলকাতা পুলিশ আসবে। দোষ যদি প্রমাণিত হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি যা ভারতীয় ন্যায় সংহিতার গ্যাংরেপের সেকশনে আছে সেই অনুযায়ী দেওয়া হবে। কলেজ ক্যাম্পাসে বারবার একটা প্রশ্ন উঠছে যে ইলেকশন হচ্ছে না, মানে ছাত্র পরিষদ যে ইলেকশন সেটা হচ্ছে না, এবং তার জন্য এই ঘটনাগুলো ঘটছে বলে দাবি করা হচ্ছে। কি যে কোনো কলেজেই সর্বক্ষেত্রে কি ইলেকশন করা সম্ভব? মানে সব কলেজে কি ইলেকশন করার মতো অফিসিয়াল সার্কামস্ট্যান্সেস থাকে? নিশ্চয়ই থাকে না। তাহলে হিসেব মতো
তাহলে হিসেব মতো আলটিমেটলি যদি ইলেকশন না হয়ে থাকে, ইলেকশন কারা কন্ডাক্ট করেন আমার তো জানা নেই এক্স্যাক্টলি। যদি ইলেকশন না হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী কলেজ অথরিটি বসে বসে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন কেন? তারা কেন নিজেরা সুমোটো অ্যাক্টিভিজম নিয়ে কেন নিজেরা নামিন ইলেকশনটা করানোর জন্য? কারোর ভয়তে, নাকি শুধুমাত্র পথ চলে যাবে তার ভয়তে? আচ্ছা, আমার শেষ প্রশ্ন একবারে, তৃণমূলের যারা সাংসদ থেকে বিধায়ক তারা মন্তব্য করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে মদন মিত্র, তারা বিভিন্ন রকম মন্তব্য করছেন ধর্ষিতার বিরুদ্ধে, কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে কল্যাণদা যে স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি অন রেকর্ড বলছি, কল্যাণদার স্টেটমেন্টকে সম্পূর্ণভাবে ফ্যাব্রিকেট করা হয়েছে, কারণ আমি নিজে দেখেছি এন্টায়ার স্টেটমেন্টটা, হোয়াট এভার হি ওয়াজ বিন গিভেন। তো এই স্টেটমেন্টটাকে ফ্যাব্রিকেট করা হয়েছে। এবার মদনদা কী বলেছেন, মদনদা কথাটাকে আমি বলতে পারবো না। ভেরি সিনিয়র লিডার, যথেষ্ট সেন্সেবল পার্সন, যথেষ্ট ভালো একজন মানুষ, কিন্তু এই কথাটা যদি মানে যেটা মদনদা বলেছেন, দিস ইজ ভেরি আনফর্চুনেট, আমার এটা মনে হয়েছে। ওই সেম বক্তব্য যে এক জায়গা থেকে মানে ওখানে না গেলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। মানে কী বলবো বলুন, আমি এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারবো না। একেবারে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে আরজি করের ঘটনা, কলেজ ক্যাম্পাসের ঘটনা, এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা থেকে মানে বাংলায় কি এই ঘটনা কি এবার চলতে থাকবে? কেন বাংলাতেই কেন, সে তো উত্তরপ্রদেশে চলে না? আরজি করের ঘটনা, তার এক বছরের মধ্যে আবারও কলেজ ক্যাম্পাসে এই ঘটনা, এই ঘটনা কি ধর্ষণের ঘটনা বারে বারে হাইলাইট হতেই থাকবে? মানে এই ঘটনা থেকে রেহাই হওয়ার যে বিষয়টা আপনি বারবার একটু আগেই বলছিলেন, কোনো কি আর উপায় নেই বা ধর্ষণের ঘটনা শুনুন, থাকবে? সবার প্রথমে না সত্যিটাকে সত্যি, মিথ্যেটাকে মিথ্যে, ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল বলার মতো দম রাখতে হবে। যতক্ষণ অবধি সেই জিনিসটা না ক্রিয়েট হচ্ছে, আমরা যতই চেষ্টা করি, আমরা যতই অ্যাক্টিভিজম নিই, যতই কোনো অ্যাক্টিভিটি করি না কেন, আমাদের পক্ষে সম্ভব নয়। এবং যা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, সমস্ত মেয়েদের বলবো, যেখানেই তোমরা যাও চেষ্টা করো একটা গ্রুপ করে যাবার, কারণ এর বাইরে কোনো অপশান নেই বাবা। মানে এটা একজন সিনিয়র দাদা হিসেবে মনে করো, একজন এডুকেটর হিসেবে মনে করো, কিন্তু আর কোনো অপশান নেই যা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। তবে আশাবাদী মানুষ আমি, আশা করব যেভাবে এই ঘটনাকে আমরা স্টেটের তরফ থেকে চেষ্টা করছি আটকানোর, যথাযথ বিচার হবে এবং দোষীরা অবশ্যই শাস্তি পাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।